দেখো, ঝগড়া করো না। আমার তো তোমাকে এটা বলাই উচিত হয়নি। তুমি যেটা বলেছো সেটা সত্যি তো? বাচ্চার দিব্যি খেয়ে বলছি, একদম সত্যি। দেখো, ধরম সিং আমার নিজের ভাই। যদি তোমার কথা মিথ্যে হয়, মা ভবানীর দিব্যি খেয়ে বলছি তোমার মাথা ঘাট থেকে নামিয়ে দেব। দাদা, মায়ের দিব্যি খেয়ে বলো তুমি সত্যি বলছো তো? আরে আমার উপর ভরসা নেই? আরে তোর নিজের রক্ত আমি। ভরসা করি, সেই জন্যই তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আমার কথা শোন, লোনাওয়ালার ওই যে বসি বাঁধ আছে না, ওই বাঁধের পাশেই একটা পোড়ো বাড়ি আছে। ওই পোড়ো বাড়িতেই ওকে পুঁতে রাখা আছে। দাদা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো। দাদা, আমার কেশর বলছিল যে... আরে না রঘু, সেরকম কিছুই নয়, ভুল বোঝাবুঝি হয়েছে ব্যাস। চল তাড়াতাড়ি কর। এর ভেতরেই আছে ছোট। দাদা, তুমি কি করে জানলে এর মধ্যেই পোতা আছে? আরে করতে শুরু করি, পেয়ে যাবো ঠিক। চল তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি কর। রাজস্থানের ডুঙ্গারপুরের বাসিন্দা দুই আপন ভাই ধরমবীর সিং আর রঘুবীর সিং মুম্বাইয়ের পাশের হিল স্টেশন লোনাওলাতে এসেছিল। ওরা কিছু খুঁজছিল, আর হঠাৎই হিংসা রক্ত ঝরাতে বাধ্য করল। দাদা, দাদা, এই পোড়ো বাড়িতে এমন কোন রহস্য লুকিয়েছিল যার জন্য ছোট ভাই রঘুবীর সিং নিজের বড় ভাই ধরম সিংকে খুন করল। দুজনই একই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিল, দুজন একই সাথে বেড়ে উঠেছে, দুজনের মধ্যে মাত্র 2 বছরের ফারাক। দুজন একসাথেই নিজেদের গ্রাম ডুঙ্গারপুর ছেড়েছিল, আর অন্য সংস্থানের জন্য নিজেদের গ্রাম থেকে বহু দূরে চলে এসেছিল। আরে বা, ধর্ম, রঘু, মনে হচ্ছে এবার আমাকে তোমাদের কাছেই ঘোড়া বানানো শিখতে হবে। আরে না মা, তুমি তো ওস্তাদেরও ওস্তাদ। আর আমরা তো শুধু তোমাকে সাহায্য করছি। মা, আমরা এখন শুধু ঘোড়া বানাবো আর তুমি বিক্রি করবে।
আর আমরা অনেক ঘোড়া বানাবো। আর ওর থেকে অনেক পয়সাও কামাবো। গয়না কিনবো আমাদের মায়ের জন্য, আমাদের রোজগার থেকে। মা ভবানী আমাকে দুটো হীরের টুকরো দিয়েছে। ओ बनसा बागम दूल्हा गाया আরে কেশর, মা কখন থেকে কাশছে, শুনতে পাচ্ছিস না তুই নাকি? হ্যাঁ যাচ্ছি। মা, মা উঠুন, জল খান। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন মা। ওষুধটা শেষ হয়ে গেছে গো। ধরমদা সন্ধ্যেবেলা নিয়ে আসবে। কিন্তু মার শরীর তো ভীষণ খারাপ। ওষুধটা শেষ হয়ে গেছে গো। ধরমদা সন্ধ্যেবেলা নিয়ে আসবে। কিন্তু মার শরীর তো ভীষণ খারাপ। কত করে দিচ্ছ ভাই? দাদা ভাই মাত্র 14 টাকা। 14 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে, 8 টাকা দিতে পারি, 8 টাকা করো। এসব মাল 10 মাইল দূর থেকে হেঁটে নিয়ে আসা হয়, হাতের কাজ দেখে নিন। 8 টাকায় দিতে হলে দে, না হলে ভাই আমি অন্য কোথা থেকে নিচ্ছি। আরে দাদা 14 টাকায় এরকম ঘোড়া কেউ দেবে না। না না 8 টাকা দেবো। আরে দাদা, না না ও 8 দাদা, টাকার বেশি শোনো না। 1 পয়সা আরে দিতে ঠিক পারবো আছে, না, 8 ঠিক আছে, টাকা তুমি দিতে হলে আট তো দাও। আটই দেবে। এসো দাদা। আরে বৌনির সময় এরকম রাগারাগি করতে নেই, নিয়ে যাও। দেখো ভাই, 2-4 দিনের মধ্যে যদি ঘোড়ার মাটি গলে যায় তাহলে কিন্তু ফেরত দিয়ে দেবো, আর টাকা ফেরত নিয়ে যাবো বলে দিলাম। এই ঘোড়া গলে গেলে আপনাকে 101 টাকা দেবো দাদা। কারিগর আমার নিজের ভাই রঘুবীর সিং। পুরো রাজস্থানে এরকম কোনো কারিগর পাবে না। কত হলো? ঠিক আছে। কেশর, তাড়াতাড়ি মাকে এটা খাইয়ে দাও। অনেকক্ষণ ধরে কাশছে মা, শরীর খুব খারাপ হয়ে গেছে দাদা। মনে হয় হাসপাতালে নিয়ে যেতে হবে মাকে। হাসপাতালে যাবে আমাদের শত্রু। আমি তো মা ভবানীর চরণে বিশ্রাম নিতে যাচ্ছি। এমন কথা বলো না মা। আমরা দুজন তোমার কিচ্ছু হতে দেবো না মা। তোমরা দুজন সবসময় ভালোভাবে থেকো, সুখে দুঃখে দুজন দুজনের পাশে থেকো। বাবা, তোমাদের মায়ের একটু কাছে এসো। আস্তে আস্তে। মা, 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 মা। মা আমাদের ছেড়ে চলে গেছে। না রঘু, মা আমাদের ছেড়ে যেতে পারে না। মা, মা,
দাদা দাদা দাঁড়াও, দাদা দাদা দাঁড়াও, কি করছো তুমি? দাদা দাঁড়াও, রুজি রুটিতে এভাবে লাথি মারতে নেই। দূর তোর রুজি রুটি। সারাদিন ধরে তুই চাকা ঘুরাস, আমি বাজারে থাকি, হাতে দুটো পয়সা আসে না, তার উপরে খরিদ্দারের উল্টোপাল্টা কথা। দাদা শান্ত হয়ে যাও দাদা, তুমি আগে জল খা। কেশর, জল নিয়ে আসো তাড়াতাড়ি। বসো, তুমি এখানে বসো। আসো আসো, আরে তুমি আগে বসো বসো। দাদা শান্ত মাথায় ভাবো, এর থেকেই তো আমাদের চলছে, দুটো রুটি তো খেতে পাচ্ছি। আরে বেঁচে থাকতে গেলে আরো অনেক কিছু দরকার ছোট, যার জন্য পয়সা দরকার, আর সেটা আমরাই ঘোড়া বানিয়ে কোনোদিনই পাবো না। প্রথমে জল খাও দাদা। দেখো দাদা, মা আমাদের ছোটবেলা থেকে এই কাজটাই শিখিয়েছেন, এইটা ছাড়া তো আমরা আর কিছুই জানি না। ওই সময়টা অন্যরকম ছিল ছোট, আর এখনকার সময় একদম পাল্টে গেছে। এরপর আমরা খেতে পর্যন্ত পাবো না। তা করলে কি করব? চুরি করব, ডাকাতি করব? আমি ভেবে নিয়েছি রঘু, আমরা এই অপয়া গ্রামটাই ছেড়ে দেবো, শহরে যাব, আরো বেশি করে খাটবো, পয়সা কামাবো। কি বলছো? পাগল তো হয়ে যাওনি তুমি? রঘু, আমরা মুম্বাই যাব। মুম্বাই? আমি ভেবে নিয়েছি রঘু, আমরা এই অপয়া গ্রামটাই ছেড়ে দেবো, শহরে যাব, আরো বেশি করে খাটবো, পয়সা কামাবো। কি বলছো? পাগল তো হয়ে যাওনি তুমি? রঘু, আমরা মুম্বাই যাব। মুম্বাই? বাচ্চাদের কাজে আসবে। বাবু, বাবু, বাচ্চাদের জন্য নিয়ে নিন না বাবু। কত করে? মাত্র 200 টাকা। 200 বেশি হয়ে গেল না? 50-এ দাও। বাবু, 100 টাকা তো কিনেছি আমি, নিয়ে নিন না। 50 হলে দাও। বাবু, লোকসান হয়ে যাবে বাবু। না না বাবু, বাবু ঠিক আছে, 50 টাকাই দিন। ঠিক আছে, 50 টাকাই দিন। দাদা বাচ্চাদের কাজে আসবে। দাদা, দাদা। দাদা, ভালো লাগছে না এখানে। পয়সা তো আসছে ছোট, সারাদিনে 60-70 টাকা তো পাচ্ছি, আগে আরো আসবে, সবাই কামায়। লোক এই শহরকে সোনার শহর এমনিতে বলে না। কিন্তু আমরা তো কিছু বানাচ্ছিই না, শুধু অন্যজনের জিনিস বিক্রি করছি। আমরা সেইটা বেচছি যেটা বিক্রি হয়, প্লাস্টিকের মাল। ওই ঘোড়া ফোড়া কে কিনছে? ঘোড়ার সময় এখন শেষ, মাটিতে মিশে গেছে সব হাতের কাজ। আমি দেখেছি গো। কি দেখেছো তুমি? ওই একটা দোকানে কলসি বিক্রি হচ্ছিল, 300 টাকা করে এক একটা। 300? তুমি এর মধ্যে কথা বলো না কেশর। আরে ওইসব বড় বড় দোকানদারেরা আমাদেরকে দিয়ে মাত্র 10 টাকায় ঘোড়া বানায়, আর 300-400 টাকা বেচে। ওইসব দোকানে কোনো দরাদরি হয় না, কোনো তর্ক হয় না। ওরা যদি 300-তে বিক্রি করতে পারে, তাহলে আমরা
100-তে তো বিক্রি করতে পারি দাদা। যদি সত্যি এরকম হতো তাহলে আমাদের পুরো জাতটাই এখানে ঘোড়া বেচত। তুমি এই ঘোড়া বেচার কথাটা মাথা থেকে একেবারে সরিয়ে দাও। না দাদা, আমি তো এই শহরই ছেড়ে দেবো বলে ভাবছি। একবার যদি কেউ মুম্বাই শহরের জল খেয়েছে সে এখানেই থেকেছে, এখানেই মরেছে। আর তুমি গেলেই বা যাবে কোথায়? সেটা তো জানি না, শুধু এটা জানি এখানে থাকবো না। মাকে দেওয়া কথা ভেঙে দিলে ছোট। নিজের দাদাকে একলা ফেলে চলে যাচ্ছ। মা থাকলে এই শহরে একদিনও থাকতো না দাদা। এই ভিড়, এই লোভ, কখনো না। আমি তো বলি তুমিও চলো আমাদের সঙ্গে দাদা, ঘোড়া বানাবো, সম্মানের সঙ্গে থাকবো। চলো কেশর। রাম রাম দাদা। এটা আবার কোন গ্রাম গো? মাওয়াল। মুম্বাই থেকে দূরে নয়, কিন্তু ওখানকার জীবনের থেকে দূরে। এখানকার কথা কে বললো? একজন গাড়িওয়ালা বাবু বললেন এখানকার লোক এখনো ঘোড়া ব্যবহার করেন। তোমার নিজের গ্রাম কি খারাপ নাকি? ওখানেই চলো, নিজেদের বাড়িও তো আছে। মা আর দাদাকে ছাড়া কেমন গ্রাম কিশোর? স্মৃতি কাঁদাবে। এখানে নতুন করে শুরু করব, নতুন জীবন হবে। আসুন দাদারা, দিদিরা আসুন, ঘোড়া কিনে নিয়ে যান। 10 মিনিটের মধ্যে জল ঠান্ডা হয়ে যাবে। কত করে? ধরম দাদা, ধরম দাদা, ধরম দাদা, ছোট ধরম দাদা, তোমার এত বছর পর আমাদের মনে পড়লো। তুমিও তো আমাদের ভুলে গেছিলে ছোট। ভাবলাম এসে তোমাদের দুজনকে মনে করিয়ে দিই। এখন আর 2 নেই, 4 হয়ে গেছে দাদা। তুমি জেঠু হয়ে গেছো। কি বলছো তুমি? আরে বাহ ছোট। এসো দাদা, এসো, চলো। কেমন আছো কেশর? আগে ভালো আছি। আরে আরে যাও যাও, জেঠুকে প্রণাম করো। আমার প্রণাম নাও জেঠু। আরে আমার নমস্কার। খোলে এসো, বসো। আগে জানা থাকলে এভাবে খালি হাতে আসতাম না। এই না, যাও মায়ের কাছে যাও। অনেকবার ভেবেছি মুম্বাই এসে তোমার সঙ্গে দেখা করব দাদা। প্রথমে কাজকর্মে একটু মুশকিল হচ্ছিল, কিন্তু এবার ঠিক আছে। তুমি ভালো আছো তো ছোট? হ্যাঁ, অনেক। তুমি চলে এসেছো, আমাদের আর কি চাই? এ কেশর, প্রথমে একটা জমিয়ে চা, তারপর ভালো করে খাবার। হ্যাঁ, আমার দাদা এসেছে শহর থেকে অনেক দিন পর। আজকে উৎসব হবে, উৎসব। যাও। আরে আমি দেখছি দেখছি। আরে খুকুমণি, দেখো জেঠু এসছে। এদিকে আয়।
সাহেব এসো। একজন ভদ্রলোক এসেছেন, হাতে একটা ছুরি রয়েছে আর ছুরির মধ্যে রক্ত লেগে আছে। বলছে যে আমি আমার ভাইকে খুন করেছি। কি? হ্যাঁ স্যার। তুমি নিজের দাদাকে খুন করেছ? হ্যাঁ। লাশ কোথায়? ওই জঙ্গলে একটা পোড়ো বাড়ি আছে, ওখানে। ব্যাস। এটাই সেই রাস্তা? ওখানে স্যার। চলো তাড়াতাড়ি এদিকে। শোনো, লাস্ট পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার। আর তোমরা হ্যাঁ স্যার। চারিদিকটা দেখো কিছু পাও কিনা। হ্যাঁ স্যার। বড় দাদা ছিল তোমার? হ্যাঁ স্যার। তুমি নিজে এসে আমাদের হাতে আত্মসমর্পণ করেছ। খুন করে আফসোস হচ্ছে, তাই তো? কেন মারলে নিজের দাদাকে? দাদা, তুমি এখানে কেন থেকে যাচ্ছ না আমাদের সঙ্গে? আরে এখানে আছে কি ছোট, মুম্বাইয়ের মতন ওরকম শহরের কাছে এই গ্রাম একেবারে ফিকে। আর আজকাল ওখানে ধান্দাও খুব ভালো চলছে। রুটি নাও। বিয়ে করেছো দাদা তুমি? করতে তো চাই রঘু, কিন্তু এখন নয়, আরো কিছু পয়সা জমিনি তারপর। ঠিক আছে, যখন বৌদি চলে আসবে তখন চলে এসো তোমরা, একসাথে সবাই মিলে থাকবো। আরে না রঘু, আমি তো বলি তোমরাও মুম্বাইতে এসে থাকো, কিন্তু তুমি তো আসবে না। এসে ভালো লাগলো ছোট, খুব ভালো লাগলো। এবার আসি। দাদা এখানে থেকে গেলেই ভালো হতো না? আরে দাদা, ওর কথা শুনুন না, এখানে থেকে যান, না হলে মাঝে মাঝে আসবেন। আসি এবার ছোট, দেরি হয়ে যাচ্ছে। দাদা, ওর কথা শুনুন না, এখানে থেকে যান, না হলে মাঝে মাঝে আসবেন। সেট ফুল সজ্জা করতে হলে কিন্তু সারা রাতের টাকা লাগবে, না তো তাড়াতাড়ি মাল ছাড়ো আর কেটে পড়ো এখান থেকে। দেখুন দাদা, আপনার জন্য একটা সুন্দর ঘোড়া দেখাচ্ছি, সবচেয়ে ভালো ঘোড়া। তা কত দাম এটার? এটা দেখুন, ওই ধরুন 25 টাকা দাম, 20 টাকা নেবো আপনার জন্য। 18 করা যাবে না ভাই? আরে 18 টাকা, দেখুন কত শক্ত এটা, জল পুরো ঠান্ডা থাকবে। আরে আসুন আসুন দাদা, ও বাজারে গেছে, খাবার সময় বাড়ি এসে আপনাকে দেখে খুব খুশি হবে। তুমি কি খুশি হওনি আমাকে দেখে? মানে? তুমি তো বলেছিলে যে থেকে যান বা মাঝে মাঝে আসুন, তাই না চলে এসেছি আমি। দাদা, এটা কি করছেন? সেটা যেটা তোমার মনে আছে, কিন্তু মুখে বলতে পারো না। না না,
এরকম বলবেন না। তোমার স্বামীর বড় ভাই আমি, কোনো অচেনা নয়। যদি রঘুর প্রথম পছন্দ না হতো তাহলে তুমি আমারই বউ হতে। তুমি ছাড়ুন, ছাড়ুন আমাকে। দাদা, আমাকে ছেড়ে দিন। ও জানতে পারলে মরে যাবে ও। তাহলে তুমি কেন মারতে চাইছো ওকে, যখন ও জানেই না? তো বলার দরকারটা কি? আরে দাদা, তুমি কখন এলে? সব ঠিক আছে তো? কেন ছোট, এমনি কি আসতে পারি না? কেন আসতে পারে না দাদা? এই আমাদের ধরম দাদা, দিনের বেলা আসে, রাত্রিবেলা চলে যায়। যদি থাকতে বলি তো মানা করে দেয়, কে জানে কেন। এবার তো ওনাকে রাজি করাতেই হবে। এখানেই দেখে যাও, মুম্বাই টুম্বাই সব ভুলে যাও। একসাথে থাকলে খুব শান্তি পাবো আমরা। হ্যাঁ, আর এই ঘরে আগুন লাগবে। কে? আমি। ও বাজারে গেছে। আমার জন্য দরজা খুলবে না? আগে গিয়ে আপনি ওর সাথে দেখা করুন। আপনার সাথে ওর কিছু দরকারি কথা আছে। কি কথা? তুমি নিজের মুখ খুলে ফেললে শালি, দু ভাইয়ের মধ্যে বিষ ঢেলে দিলে। দাদা এখানে এলো আর না দেখা করে চলে গেল দরজা থেকে। তুমি সত্যি বলছো তো কেশর? আমি কেন মিথ্যে বলবো? তোমার জন্য দাদা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ফোনও ধরছে না ও। এতে আমার কি দোষ? মিথ্যেবাদী তুমি, মিথ্যে কথা বলছো তুমি। আমি মিথ্যে বলছি? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে কথা বলছো তুমি। দাদা এরকম নীচ কাজ কখনোই করতে পারে না। আচ্ছা, তাহলে কি আমি করতে পারি? হ্যালো দাদা, রাম রাম দাদা। কেমন আছো রঘু? আমি ঠিক আছি দাদা। তুমি বাড়িতে এলে আর না দেখা করে চলে গেলে। একটু কাজ পড়ে গেছিল ছোট। দাদা, তোমার সঙ্গে একটু কথা বলতাম আমি। আমারও কিছু বলার আছে। আমি পুনাতেই আছি, কাল দেখা করি। আসবে তুমি? সাহেব, দাদার সঙ্গে শুধু কথা বলতে চেয়েছিলাম। দাদা, তুমি দেখেছো? ছোট, চা খাবে? আমার কথা শোনো, বসো। দেখো, আমি মুম্বাইতে একজন বাবুর কাছে চাকরি করি। আমি ওই বাবুর এবং ওনার বন্ধুর কথাবার্তা শুনেছি। এই যে বাবু আছে না, 1 নম্বরের চোর, অনেক পয়সা করে নিয়েছে। কিন্তু দাদা, এই কথার সাথে আমাদের কি সম্পর্ক? আরে ছোট, বাবু ওই পয়সাগুলো লুকিয়ে রেখেছে, লোনামালার পাশে একটা পুরো বাড়িতে লুকিয়ে রেখেছে। বের করে নি, তারপর আমাদের গ্রাম ঘুঙ্গুরপুরে ফিরে যাই। সারা জীবন মজা করব, সুখে থাকবো। ছোট, এখন আমিও মুম্বাই শহরে হাঁপিয়ে উঠেছি। এখানে পয়সা তো আছে, কিন্তু জীবন নেই। চলো আবার ফিরে যাই। যদি মা আজ বেঁচে থাকতো, বলতো এক্ষুনি চলে এসো। তুমি বসো, আমি চায়ের দামটা দিয়ে আসছি। একদিকে আমার দাদা আমাদের সঙ্গে অনেক টাকা ভাগ করে নিতে চেয়েছিল, কিন্তু অন্যদিকে আমার বউ বলছিল যে দাদা ওর সঙ্গে জোড়াজুড়ি করার চেষ্টা করেছিল। ছোট, চলো।
দাদা, মায়ের দিব্যি খেয়ে বলো তুমি ঠিক বলছো তো? আরে আমার উপর ভরসা নেই? তোমার নিজের রক্ত আমি। তোমার দাদা তোমার বউয়ের শ্লীলতাহানির চেষ্টা করেছিল, তুমি তার বদলা নিতে চেয়েছিলে, তার উপর আবার টাকার লোভ তোমাকে পুরো অন্ধ করে দিয়েছিল। তুমি দাদাকে খুন করার উদ্দেশ্যেই লোনাভালা গেছিলে, তাই না? না সাহেব, আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না। এইটাই সেই জায়গা ছোট। কিন্তু দাদা, ঘুরবো কি করে? দাদা আমাকে মেরে ফেলার উদ্দেশ্য নিয়েই ওখানে এসেছিল। ওখানে কোনো টাকা পয়সা ছিল না, সব মিথ্যে বলেছিল আমাকে ওই পোড়ো বাড়িতে ডাকার জন্য, যাতে ও খুব সহজে আমাকে খুন করতে পারে। কিন্তু দাদা, আমাকে মারার জন্য এখানে ডেকেছো? তুমি চাল চেলেছো? তোমার বই তো মুখ খুলে ফেললো, আমি কি করব? তোমার নজরে ছোট করে দিয়েছে আমাকে তোমার কেশর। তাহলে আমার কাছে ক্ষমা চেয়ে নিতে, কেশরের কাছে ক্ষমা চেয়ে নিতে। মানে তোমার আর তোমার বউয়ের কুকুর হয়ে থাকবো, হ্যাঁ? যাতে ও আমার মজা ওড়াক আর আমাকে দিনভর বলুক যে তোমাকে আমার স্বামী দয়া করেছে। না ছোট, না না, আমি ক্ষমা চাইবো আর না তোমাকে ক্ষমা করার সুযোগ দেব। দাদা, আমি তোমার ছোট ভাই দাদা। আমার ছোট ছোট বাচ্চা আছে, তাদের অনাথ করে দিও না দাদা। এটা কি করছো তুমি? পাগল হয়ে গেছো? দাদা, 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 সাহেব, আমি দাদাকে মারিনি, ভুল করে আমার হাত দিয়ে মারা গেছে। রক্তের সম্পর্ক ছিল আমাদের, আমি মারিনি। না, আমি মারিনি। তোমরা দুজন সবসময় ভালোভাবে থেকো, সুখে দুঃখে দুজন দুজনের পাশে থেকো। চুপ থাকাই উচিত ছিল, তাহলে আমায় এদিন দেখতে হতো না। না কেশর,
তোমার কোনো দোষ নেই। আমাকে না বলে সত্যি তো আর বদলে যেত না। আমরা আমাদের গ্রামেতেই ভালো ছিলাম কিশোর। ওখানে থাকলে এসব আর হতো না। একটা রুটি কম খেতাম, কিন্তু হেসে খেলে জীবনটা কেটে যেত। একই মায়ের পেট থেকে জন্মানো দুই আপন ভাই একসাথেই মানুষ হয়, একসাথেই নিজের গ্রাম ছেড়ে শহরে আসে কটা টাকা উপার্জন করতে। অর্থের এই নগরী দুই ভাইয়ের মধ্যে এমন ফাটল ধরালো যার ইতি রক্ত দিয়ে টানা হয়। বড় ভাই ধরমবীর সিং ছোট ভাই রঘুবীর সিংকে খুন করতে চায়, আর বদলে নিজের প্রাণ হারিয়ে বসে। ছোট ভাই রঘুবীর সিং নিজে পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করে। রঘুবীরের হাতে হওয়া খুনকে সেলফ ডিফেন্স বলে গণ্য করা হয়। আদালতও শাস্তি শোনাতে বিবেচনা করে। যাবজ্জীবনের জায়গায় রঘুবীরের 7 বছরের শাস্তি হয়। আজকের এই কেস খুবই দুঃখজনক একটা ঘটনা প্রবাসী শ্রমিকদের, যাদের কাছে অপরচুনিটি কমে যাচ্ছে, পরম্পরাগত ব্যবসা দিন দিন কমে যাচ্ছে। শহরের এই পাথুরে রাস্তায় কারিগর আর শিল্পীদের প্রতিভা পিষে দেওয়া হচ্ছে। এরকম দম বন্ধ হয়ে যাওয়া পরিস্থিতিতে ফ্রাস্ট্রেশনের ইঙ্গিত দিতে বেশিক্ষণ লাগে না। হতাশা আর লোভে আচ্ছন্ন মানুষ নেশায় ডুবতে থাকে, আর নেশা বিকৃতিকে উস্কে দেয়। এমন একটা আগুন যেটা সব মর্যাদা, সব সংস্কার, সব সম্পর্ককে পুড়িয়ে দেয়, আর রয়ে যায় শুধু ধ্বংসের ছাই। চিন্তার বিষয় হলো এই নগরায়ন, এই মডার্নাইজেশনের কাজটা কি, যেটা মানুষকে জন্তু বানিয়ে দেয় আর জীবনকে নরক। আপনাদের সাথে আবার দেখা হবে। সতর্ক থাকবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।